সকলকে কেমন আছো সবাই? তো জিকে স্মার্ট স্প্রিন্টের পরবর্তী যে ভিডিও 18তম বিসিএস এর সলভ নিয়ে আমরা চলে এসেছি। আমি আরাফাত আহমেদ স্বপ্নিল, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো চলে আসি 18তম বিসিএস এর প্রথম কোয়েশ্চেনে। দেখো, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? তার মানে আমাদের উল্লেখ করে দিচ্ছে যে ঢাকায় অবস্থিত, ঠিক না? ঢাকার কোন এলাকায় অবস্থিত? এটা মূলত মোটামুটি সহজ একটা কোয়েশ্চেন, কারণ এটা তৎকালীন যে সেগুন বাগিচা অঞ্চল আছে সেখানে এটা অবস্থিত। এবং এটা কবে স্থাপন করা হয়? এটা হচ্ছে 1996 সালে। 1996 সালে এটা প্রথম প্রতিষ্ঠা করা হয় সেগুন বাগিচায়। ওকে, পরবর্তী যে অপশনগুলো বাকিগুলো আছে, আর যদি একটা কথা বলে রাখি, তোমাদের এইটা মূলত যে সালে এসেছিল পরীক্ষাতে সেই সালের তথ্য অনুযায়ী কিন্তু এটা আনসার সেগুন বাগিচা। এখন যদি বলা হয় বর্তমান তথ্য মতে, কিন্তু এটা মূলত ঢাকার আগারগাঁওয়ের নিজস্ব স্থায়ী একটা ভবনে এটা স্থানান্তর করা হয়েছে, যেটা আবার 2017 সালে নতুন করে উদ্বোধন করা হয়। তার মানে এই প্রশ্নটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কারণ এটা হচ্ছে পুরাতন তথ্য মতে, আর এটা হচ্ছে বর্তমান তথ্য মতে। তাহলে অবশ্যই যখন রিসেন্ট ইয়ার্সে কোশ্চেনগুলো আসে তখন আমরা বর্তমান তথ্য মতে ইউজ করব, এবং ওটা 2017 সালে বর্তমানে যেটা আছে আগারগাঁওয়ে এটা করা হয়। আচ্ছা, বর্তমান তথ্য কিন্তু আগারগাঁও, সরি ধানমন্ডিরা এটা না, এটা হচ্ছে আগারগাঁও হবে। যদিও আগারগাঁও অপশনে না থাকলে তুমি অবশ্যই সেগুন বাগিচাই দাগাবা। এবং পরবর্তী কোশ্চেনে আসি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সেক্টর ছোটবেলা থেকে পড়া হচ্ছে, এখন এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, কিন্তু তারপরও মনে রাখতে হবে। জানি ঢাকা, ঢাকা তো সরাসরি যেহেতু রাজধানী, এটা সবার আগে কোশ্চেন আসতে পারে। তাছাড়া সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায় 10 নম্বর সেক্টর নিয়ে, যেটা নৌ কমান্ডো দ্বারা পরিচালিত ছিল। তারপর আসে 11 নম্বর সেক্টর, যেটা সম্পূর্ণ কিশোরগঞ্জ ব্যতীত ময়মনসিংহ জেলা এটার মধ্যে ছিল। এখন আসি, যদি একটু বলতে চাই ঢাকার সাথে সাথে কি কি আছে। কুমিল্লা, আখাউড়া, নোয়াখালীর একাংশ আছে এখানে এটা নিয়ে, এবং এটার মধ্যে কমান্ডার ছিল কে? মেজর খালেদ মোশাররফ এটার মধ্যে কমান্ডার হিসেবে ছিলেন। তাহলে পাশাপাশি আমি বলতে পারি কুমিল্লা, আখাউড়া, ঠিক আছে। আর একটা নেমুনিক আছে যেটাতে সহজে আমরা 11টা সেক্টরের যে সেক্টর কমান্ডার আছে তাদের নাম মনে রাখা যায়। ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু এটা আমরা রাখবো, আমরা মনে রাখতাম আর কি, মনে রাখার জন্য 2 নাম্বার খালেদ বা 2 নাম্বার মোশাররফ। কারণ কি, 2 নাম্বার সেক্টরে আছে মোশাররফ, খালেদ মোশাররফ ছিলেন সেক্টর কমান্ডার। ওকে, তো এটা আমরা পারলাম। এখন বাকিগুলো সম্পর্কে যদি জানি, যেমন 3 নাম্বার সেক্টরে কি ছিল? কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ঢাকার উত্তর পূর্বাংশ। মানে ঢাকা কিন্তু 3 নাম্বারও ছিল, কিন্তু মূলত দুইটাই যদি অপশনে থাকে অবশ্যই আমরা প্রাধান্য দেবো 2 নাম্বারটাকে। এরপরে যদি আমরা বলি সিলেট, 4 নাম্বারের কথা, সিলেটের পূর্বাঞ্চল ছিল, যেমন সিলেটের পূর্বাঞ্চলের মধ্যে কে আছে? খোয়াই, শায়েস্তাগঞ্জ, রেলপথ পর্যন্ত। আর বাকিগুলো ইনশাল্লাহ পারবো। ওকে, এখন আসি পরবর্তী কোয়েশনে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানতা বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? এটা যদি আসলে কেউ ভুল করে, আসলে পরীক্ষার হল থেকে বের হয়ে পড়া উচিত, কারণ এটা বীর, অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা ভুলে গেলেও বীরশ্রেষ্ঠ কতজন এটা কিন্তু ভোলা যাবে না। ওকে, এরপরে এভাবে কোশ্চেন আসে যে সিপাহী পদবী কাদের কয়জনের হতে পারে? মানে এডিশনাল কোশ্চেনগুলো বলতেছি। সিপাহী পদবী কয়জনের? দেখো, সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, ঠিক আছে। ক্যাপ্টেন উপাধিকার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এরপরে হচ্ছে লেন্স নায়ক মুন্সি আব্দুর রব, আবার লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ঠিক আছে। আর যদি বলা হয় এয়ারওয়ে বা স্কোয়াড্রন লিডার কে ছিল? সে হচ্ছে মতিউর রহমান। ওকে, আর এখন যেহেতু এটা আমরা জানলাম, বাকি অপশনগুলো মানে বাকি যেগুলো আছে, মানে বীরত্বের যে র্যাঙ্কগুলো করা হয়, বীর উত্তম, বীর বিক্রম, এটা কতজন এটাও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বীর উত্তম আছে 68 জন বর্তমান তথ্য মতে, তারপরে বিক্রম 175 জন, এবং বীর প্রতীক আছে 426 জন। ওকে, আর টেনশন করার কিছু না, এই সবগুলো ইনফরমেশন আমরা আমাদের নোট আকারে সুন্দর করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এখন পরবর্তী কোয়েশ্চনে চলে আসি।
তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা পেশ করেন। ওই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা মোটামুটি খুবই সহজ একটা কোশ্চেন এবং আমাদের জানার কথা, তা হচ্ছে আমাদের লাহোরে অনুষ্ঠিত হয়। দেখো, মূলত যারা জানে না তারা জানে যে বঙ্গবন্ধু বাংলাদেশি, তো সে বাংলাদেশে কোথাও দিবে, আর দিলে কোথায় দিবে, রাজধানীতে। তো সবাই ঢাকাই আনসার করতো, এই কারণে ঢাকাটাই মানে একটু টেকনিক্যালি ফার্স্ট অপশনে রাখা হয়েছে, কিন্তু এটার আনসার হবে লাহোর। ঠিক আছে? এবং 6 দফা এটা কত সালে পেশ করা হয়? 1966 সালের 6 ফেব্রুয়ারি। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেন শেষ আমাদের। পরবর্তীতে আসি। বাংলাদেশের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের 2 নম্বরে ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। মানে সংবিধানের অনুচ্ছেদ, ধারা, এগুলা নিয়ে আমাদের কোশ্চেন। তার মানে একটা জিনিস জায়গায় রাখতে পারো, বাংলাদেশের সংবিধান, এই টপিকটাকে স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে? বাংলাদেশের সংবিধান অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। কয়টা তফসিল আছে, কয়টা মূলনীতি আছে, কয়টা অধ্যায় আছে, কয়টা অনুচ্ছেদ আছে, এবং এই যে 153টা অনুচ্ছেদ রয়েছে তার কোন ধারা মানে অনুচ্ছেদে কি সম্পর্কে বলা হয়েছে, এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। যারা বিসিএস দিবে তাদের তো সবগুলাই লাগবে, আর মোটামুটি যারা মেডিকেল অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশন দিচ্ছে তাদের জন্য মোটামুটি কয়েকটা জানলেই চলে। এখন আসি যে এটার মধ্যে কি বলছে, 21-2 মূলত জনগণের সেবা করিবার কথা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে বাকিগুলো আমাদের আনসার হচ্ছে না। এখন আসি পরবর্তী কোশ্চেনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত? এটা হচ্ছে 25 বছর। ঠিক আছে? এবং তাহলে তোমরা সবাই একটু আনসার বলে ফেলো তো আমাদের কমেন্ট সেকশনে, যে প্রধানমন্ত্রীটা তো আমরা জানলাম, এখন বলতো রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? সেটা হচ্ছে 35 বছর। ওইটা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স। ওকে, তাহলে রাষ্ট্রপতি হচ্ছে 35 আর প্রধানমন্ত্রী হচ্ছে 25। পরবর্তী কোশ্চেনে আসি। বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? আমরা জানি আমাদের হিউজ একটা রেমিটেন্স আসে বাইরের দেশ থেকে, এবং বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে হয়, এবং সবচেয়ে বেশি ভালো এই বিনিয়োগের সম্পর্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। বাংলাদেশের পোশাক বাণিজ্য এবং অনেক কিছুর জন্য যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এবং বাকি দেশগুলোর সাথেও সম্পর্ক রয়েছে, কিন্তু তারা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সাথে হয়ে থাকে। এবং যদি বলা হয় সবচেয়ে বেশি কোন খাতে বিনিয়োগ হয়েছে, সেটাও তোমরা জেনে রাখতে পারো, গ্যাস ও জ্বালানি ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো, আমাদের বাংলাদেশের বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? এটা মনে রাখবো, এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে? 3 স্তর বিশিষ্টের মধ্যে কি কি আছে? প্রথমত হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদ, 3 স্তর। এটাও স্টার দিয়ে রাখতে পারো, আসার মতো একটা কোয়েশ্চেন, কারণ সহজ বেসিক কোয়েশ্চেনগুলো বেশি আসে, এবং এগুলো ভুল করলে আসলে নিজেদের ক্ষমা করার সুযোগ থাকে না। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো কি আছে। জনাব এফ আর খান বা ফজলুর রহমান খান কে ছিলেন? বলো, কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে একজন স্থপতি। ও যা স্থপতি বলতে আমরা মূলত কি বুঝি? সিভিল ইঞ্জিনিয়ার, যারা মূলত কোনো একটা ভাস্কর্য বা কোনো কিছু নির্মাণের সাথে জড়িত। ঠিক আছে? এখন তাকে স্থাপত্যের মূলত উপাধির জন্য আমরা তাকে বিশেষায়িত করার জন্য বলা হয় স্থাপত্যের আইনস্টাইন বলা হতো, এবং তিনি শিকাগোর যে বিখ্যাত সিয়ার্স টাওয়ার আছে, যেটাকে আমরা বর্তমানে উইলিস টাওয়ার বলি, তার নির্মাণ কাজের সাথে তার জড়িত ছিল তিনি। ঠিক আছে? তার মানে কি, তাকে আমরা স্থাপত্য শিল্পের আইনস্টাইন বলতেছি। ওকে, পরবর্তী কোশ্চেনগুলোতে আসি। দেখো, খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোনটি? এর আগে কিন্তু আমরা পাইছিলাম যে জিয়া সার কারখানা, পরে আর কোথায় কোথায় জানি কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়। দেখো, এখানে বলছে হার্ডবোর্ড, তার মানে কোনটা অবশ্যই
কাঠ হবে, কাঠ মানে কোনো একটা গাছ থেকে আসবে, সেটা কোনটা হবে? দেখো এখানে কেওড়া আছে, গেওড়া আছে, দুইটাই আছে, কিন্তু এটা হচ্ছে গেওয়া হবে। ঠিক আছে, হার্ডবোর্ড মিলে মূলত এখানে ব্যবহার করা হয় গেওয়া। সুন্দরবনে যে গেওয়া কাঠ আছে এটা মূলত নিউজ প্রিন্ট এবং হার্ডবোর্ড তৈরিতে ব্যবহার করতেছি। আর যদি বলা হয় যে সুন্দরবনের প্রধান গাছ কি, সেটা হচ্ছে সুন্দরী। এটা কি? এটা হচ্ছে সুন্দরবনের প্রধান গাছ। ওকে, ঠিক আছে, পারবো আমরা, ইনশাল্লাহ পারবো। এবং এটা কেন ব্যবহার করা হয় সুন্দরী গাছটা? এটা মূলত আসবাবপত্র এবং নৌকা তৈরির কাজে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে আমাদের আরো যে অপশনে কি আছে, চাপালিশ আছে। এটা কি? এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা বনজ সম্পদ হিসাবে আছে, এটা কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স আমরা পাই না। এবার আসি, কোন বইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? খুবই খুবই একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, কারণ দেখো এখানে আছে যে দোলন চাপা। এই দোলন চাপা কিন্তু আমরা চাই না আসছি, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের। তার মানে একজনেরটা জানলে আমরা আরেকজনেরটা বাদ দিয়েও আইডেন্টিফাই করতে পারি চাইলে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা রচনা, কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, তার মানে এটা যেহেতু কাজী নজরুল ইসলামের, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার, কারণ এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের না, আর বাকি সবগুলোই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। আহ ওকে, ঠিক আছে, আমরা পারবো। এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা কি ধরনের মানে রচনা, সেটাও জানা জরুরি। যেমন শেষের কবিতা, এটা কি? এটা কিন্তু এক ধরনের উপন্যাস, এবং এই দুটা কিন্তু কাব্যগ্রন্থ। মানে কতভাবে ঘুরায় কোশ্চেন আসতে পারে, আমরা সবগুলা সম্পর্কেই ধারণা রাখবো যাতে কোনোভাবেই আমাদের আনসার মিস না হয়। আচ্ছা, এখন আসছি, দিনাজপুর জেলার বড় পুকুরিয়া কিসের প্রকল্প রয়েছে? এটাও স্টার দিয়ে রাখো। এই পর্যন্ত মিনিমাম 5 বার, মানে আমরা জাস্ট 10 থেকে শুরু করে এখন 18 নাম্বার বিসিএস এ আসি, কিন্তু এই 18 পর্যন্ত আসতে আসতে মিনিমাম 5 থেকে 7 বার আমি এই গ্যাস ক্ষেত্র সম্পর্কে কোশ্চেন পাই গেছি। গ্যাস ক্ষেত্র, পরে হচ্ছে কয়লার খনি, মানে অনেক যতগুলো খনি রিলেটেড কোশ্চেন আছে, এই বারবার এগুলো আসতেছে। তার মানে এগুলো আমাদের ভালো মতোই পড়তে হবে। এবং যারা ইন্টারমিডিয়েট পড়ার সময় অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা পড়ছো, অর্থনৈতিক রসায়নের শুরুতেই এই গ্যাস ক্ষেত্র এবং কয়লার খনি, চিনি কল, পরে সিমেন্ট শিল্প, আরও অন্যান্য যত শিল্প আছে, পরে পেপার অ্যান্ড পাল্প শিল্প, ন্যানো পার্টিকেল, আর অনেক কিছু নিয়ে এখানে কথা বলা আছে। তো তখন ওই চ্যাপ্টারটা যে ভালো করে পড়বে, এই জিকে কোশ্চেনগুলো তার জন্য সহজ হয়ে যাবে। মানে দেখো আমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ভালো করে পড়তেছি, এই জন্য আমার জিকেটাও সহজ হয়ে যাচ্ছে। সো কোনোটাকে আসলে কম গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে? এটা দিনাজপুরের বড় পুকুরিয়া, এটা মূলত একটি কয়লার খনি, খনির জন্য এখানে এটা এই রয়েছে। এবং বড় পুকুরিয়া কিন্তু বাংলাদেশের প্রথম এবং একমাত্র সক্রিয় কয়লার খনি। তার মানে এটা কিন্তু প্রথম, এটাও একটা আলাদা ইনফরমেশন। তাহলে তো যদি তোমার কোশ্চেন বলে যে প্রথম কয়লার খনি কোনটি এবং সক্রিয় কোনটি, তখন তোমার বলতে হবে এটা। আচ্ছা, আর এখন বাকি অপশনগুলো দেখি, যে কঠিন শিলা, এটা কি? এটা হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়ায় অবস্থিত। তাহলে এটা মূলত পাওয়া যায় হচ্ছে দিনাজপুরে। ওকে, তারপরে চুনাপাথর, এটা মূলত পাওয়া যায় হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জে বড় খনি আছে। তাহলে এই কোশ্চেনগুলোই মূলত আসতে দেখা যায়। তাহলে কি আমরা পারবো? হ্যাঁ, পারবো। এখন আসি পরবর্তী কোশ্চেনে, বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কোনটি? বলো কি? এখানে দেখো, আমরা একটু আগে পড়ছি কয়লা, কয়লা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, কয়লা থেকে হিউজ পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয়। তারপরে তেল দ্বারাও আমরা চাইলে বিভিন্ন জেনারেটর এগুলো চালায়াও করতে পারি। কিন্তু তাহলে কোনটা হইতেছে? দেখো সবগুলোই তো মূলত আমাদের লাগে, তার মানে যেহেতু এখানে একটা অপশনই আছে উপরের সব কিছু, তার মানে সবগুলা দিয়েই কিন্তু ই করা হয়। আর এখানে কিন্তু প্রধান বা মানে সবচেয়ে কম কিছুই উল্লেখ করে নাই, বলছে কোনগুলো আসলে মূলত আমাদের বিদ্যুতের উৎস। তার মানে যেহেতু এখানে সবগুলাই আমাদের বিদ্যুতের উৎস, কারণ আমরা জানি কাপ্তাই এখানে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, যেটা থেকে আমরা জলের স্রোতকে ইউজ করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি, তার মানে ওইটাও একটা অংশ। তার মানে সবগুলোই আমাদের আনসার। আচ্ছা, পরবর্তীতে আসি, দেখো বলা হয়েছে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? আবার নদীর মধ্যে স্টার পড়ে গেল। নদীর আসলে 10 স্টার দিয়ে রাখতে হবে বিসিএস এর জন্য, কারণ নদী থেকে বার 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 কোশ্চেন আসতেছে। তাহলে ধলেশ্বরী হচ্ছে মূলত বুড়িগঙ্গা এর শাখা নদী।
যারা মোটামুটি লঞ্চ দিয়ে যাতায়াত করে তারা তো সদরঘাট থেকে উঠে এবং তারা এটা পারবে খুব ভালো। আমারও এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, তাই এটা আসলে আমার এমনিতেই মনে থাকতো, কিন্তু বাট বাকিগুলো তোমাকে জানতে হবে। আর একটা বিষয় হচ্ছে বুড়িগঙ্গা, এটা আমরা যদি ঢাকা এই বুড়িগঙ্গা নদীর পাড়েই গড়ে উঠেছে এবং এই বুড়িগঙ্গাই কিন্তু ঢাকার প্রাণ বলা হয় বুড়িগঙ্গাকে। ওকে, এখন দেখি বাকিগুলা কি। শীতলক্ষা, এটা এটা কোন নদীর শাখা নদী বলো? এটা মূলত ব্রহ্মপুত্র নদীর শাখা নদী, ব্রহ্মপুত্র নদের শাখা। এরপরে আছে কি বংশী, বংশী কার শাখা হবে? যমুনা নদীর একটি উপনদী, যেটা হচ্ছে টাঙ্গাইল ও ঢাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে এটা হচ্ছে যমুনার একটা অংশ। ওকে, পারবো আশা করি। আচ্ছা, এখন আসি পরেরটাতে। রচিত যে 1952 সালের 21 ফেব্রুয়ারি পটের মধ্যে রচিত কবর নাটকের রচয়িতাকে। দেখো, কবর কিন্তু নাটকের কথা বলছে, আমরা জানি কবর যখন কবিতা হবে তখন সেটা হবে হচ্ছে জসিমউদ্দিন, আর কবর যখনই নাটক হয়ে গেল তখন সেটা হয়ে যাবে মুনীর চৌধুরী। ঠিক আছে, আমাদের আমাদের আনসারটা হচ্ছে 2। ওকে, পরবর্তীটাতে শোনা যাই। এখন আইটা যদি অ্যাড করতে চাই, যেমন এই যে আমাদের শামসুল হক আছে, তার দুইটা গুরুত্বপূর্ণ লেখা আছে এবং খুবই ফেমাস। এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় বা শোনা যায়, আর এটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। তো এটা আমরা একটু খেয়াল রাখবো, কারণ এটা সম্পর্কে সরাসরি কোশ্চেন চলে আসে। কি একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, আমার স্পেলিং ভুল হতে পারে, তোমরা একটু ইনফরমেশনটা জাস্ট মনে রাখো। ঠিক আছে, এবং এটা সুন্দর করে আমি আবার আমাদের নোটে দিয়ে দিব। ঠিক আছে, যেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। সো আমাদের লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি, সেটা কি বাঙালির ইতিহাস বইটির লেখককে। বলো, বাঙালির ইতিহাস। এটা কিন্তু চলে আসার মতো একটা কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে প্রথম অপশনটা আমাদের নিহারঞ্জন রায়। কি নিহারঞ্জন রায়। এবং প্রাচীন বাংলার আদি ইতিহাসের জন্য এই বইটা মূলত বিখ্যাত হয়েছিল। আর এখন বাকিদের কথা যদি বলতেই হয়, যেমন দেখো আর.সি. মজুমদার আছে, তিনিও একটা ইংরেজি বই গ্রন্থ লিখছিল, সেটা হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল। ঠিক আছে, আর.সি. মজুমদার, সে কি করছে, সরি, হিস্টরি অফ বেঙ্গল, এই বইটা তিনি লিখছে। আর আব্দুল করিম, তিনি সুলতান আমলে অনেক প্রখ্যাত একজন ঐতিহাসিক। এগুলা আর বাকিগুলো আমাদের তেমন লাগবে না। ঠিক আছে, সো এরই সাথে আমাদের 18তম বিসিএস শেষ হয়ে গেল। আশা করি তোমরা উপকৃত হয়েছো, এবং কোনো কনফিউশন থাকলে রেগুলার আমাদের সাথে যোগাযোগ করবে, এবং ক্লাস নোট অবশ্যই রিভাইজ করতে হবে। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করতেছি সবগুলোর সাথেই কুইজ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সবগুলোর সাথে কুইজ তোমরা পেয়ে যাবা, এবং যদি কোনো লিঙ্ক এখন আপডেটেড না থাকে সেটাকে দ্রুতই আপডেট করে দেওয়া হবে। তারপরে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদেরকে জানাবা, তোমরাই আমাদের পরিবার। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।